ওকে। আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে মূলত রিভিউ করব কোন অংশটা বলো একটু। রিট্রান্সলেশন। তারপরে সরাসরি অনেকগুলা প্র্যাকটিসে আমরা যেতে পারবো। আমাদের সামনে একটা টার্গেট আছে। থিমেটিক কোশ্চেনের কোন অংশটা সলভ করব বলো তো। গতবারের প্রশ্নটা সলভ করা দরকার, হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার ধারণা হবে। তো ওইটাতে আমরা অনুবাদও করব, তারপরে ট্রান্সলেশন রিট্রান্সলেশন করবো, থিমেটিক কোশ্চেন করবো, এটা সামারিও লিখবো। ওকে। আচ্ছা। তো এখন একটু আমার সাথে একটু শেয়ার করো বিষয়টা কি, রিট্রান্সলেশনটা আসলে কি। রিট্রান্সলেশন কি? একজন রিডার হও। স্যার আর একটু জুম করা যাবে না? জুম করতেছি, দাঁড়াও, হ্যাঁ। জুম কিন্তু চাইলে তুমি নিজেও করতে পারো, জানো তো। জি স্যার, আমরা করতে পারি এখানে। ওকে, হ্যাঁ, বলো। একজন রিডার হও। স্যার, রিট্রান্সলেশন মূলত আক্ষরিক অনুবাদ নয়, বরং বলতে গেলে এটি প্রায় পুরোটা ভাবানুবাদ। তাই বাক্যের অর্থ যতটা সুস্পষ্ট, সাবলীল ও গতিশীল হবে, পরীক্ষায় তত ভালো নম্বর প্রত্যাশা করা যাবে। তো আমার এই প্রথম বাক্যের মূল কথা বলে দিচ্ছি। অনুবাদ হবে প্রাঞ্জল, মানে ঝর্ণা ধারার মতো, যেন মানে ধাক্কা খাইতে না হয়। এটা উম তোমরা দুইটা রাস্তায় নিশ্চয়ই হাঁটছো কখনো কখনো। একটা রাস্তা হলো প্রস্তরময়, দ্যাট মিনস রেল লাইনের মধ্যে কেউ হাঁটছো কিনা। জি জি স্যার। স্যার, পাথরের আর একটা হলো স্মুথ, যে আমাদের এই যে সড়ক পথে কেউ নিশ্চয়ই হাঁটছো। দুইটা হাঁটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা? স্যার প্রচুর ব্যবধান। প্রচুর ব্যবধান। অবশ্যই স্যার। অনুবাদও দুই জায়গা দিয়ে হাঁটতেছো। অনুবাদও যেন মনে হয় যেন মসৃণ পথে হাঁটছো, অর্থাৎ স্যার যেন ফিল করেন রেল লাইনের উপর দিয়ে হাঁটছেন, এমনটা যেন তিনি উপলব্ধি না করেন। একেবারেই মানে ন্যাচারাল কথাটা নিয়ে আসা, হ্যাঁ। ওকে, হ্যাঁ। তারপরে উম, অনুবাদ করার সময় করো। স্যার এখন আসেন, হ্যাঁ। অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রেটার, দোভাষী বা নিউজ পেপার নিউজ প্রেজেন্টার, সংবাদপাঠক মনে করব। অর্থাৎ সংবাদ বাক্যের পাঠক মনে স্ট্রাকচার, প্যাটার্ন এবং ল্যাঙ্গুয়েজ যত অস্পষ্ট এবং দুর্বোধ্য হোক না কেন, অনুবাদের ভাষা হবে তত সুস্পষ্ট ও প্রাঞ্জল। এক কথায়, পাঠক অনুবাদটি পড়া বা শোনার পরে দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই বাক্যের মূল ভাবটি হৃদয়ঙ্গম করতে পারবে। অর্থাৎ কি বুঝলা এটা দ্বারা, আমার একটু বলো। এই বাক্যটা দ্বারা কি বুঝছো? স্যার, মানে আমি যে ভাবটা প্রকাশ করব তার থেকে তার ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। সে আমি যেটা লিখে দিব তার উপর ভিত্তি করে সে বুঝে নেবে যে মূল জিনিসটা কি। হুম, ধরো একটা মিনিট সময় দাও। বারাক বারাক ওবামার সমসাময়িক সৌদি আরবের বাদশা কে ছিল? কি বলতে পারবা? আব্দুল আজিজ স্যার। এন্ড কিং আব্দুল্লাহ। এটা, হ্যাঁ, দাঁড়াও। পাইছি না, ও শেয়ারটা চলে গেছে। হুম, তোমরা শোনো না কিনা আমি শুনি? শুনতেছো? স্যার আমরা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? তাহলে এটা যদি দেখো। আমাদের এখানে শোনা যাবে না স্যার। শোনা যাবে না? আহ, তাহলে আমি বলি, বারাক ওবামা বলছেন যে বারাক ওবামা বলছেন যে হ্যাঁ, এই যে উনি, তুই মহিলা না। দাঁড়াও, তাহলে আমি একটু ভিন্নভাবে শোনাই। একটু দাঁড়াও।
কারোর কাছে কেউ নেট থাকলে সাথে সাথে সার্চ দিয়ে রেখো। কিনা বললাম বারাক ওবামা এন্ড কিং আব্দুল্লাহ। হ্যাঁ, আমি কারণটা বলতেছি, অনুবাদটা কি? ওবামা এন্ড, স্যার ইউটিউবে সার্চ দিব? হুম হুম, ইউটিউবে বারাক ওবামা এন্ড কিং লিখলে চলে আসবে, দেখা যাচ্ছে কিং আব্দুল্লাহ। স্যার পাইছি ওটা। পাইছো? 9 মিনিট আচ্ছা। 20 সেকেন্ডের। আরে কোথায় গেল রে, দাঁড়াও। হ্যাঁ, I'm very pleased to be able to return the extraordinary hospitality that he showed me and my delegation when we visited কোনটা শুনতেছো? Saudi Arabia and when we visited His Majesty's farm. مرحبا للجميع، وأرحب بصاحب الجلالة خادم الحرمين الشريفين الملك عبد الله إلى البيت الأبيض، ويسعدني بأن أبادله الضيافة الرائعة التي قدمها لي وللوفد المرافق لي। এই এই কই গেল, যাচ্ছে না এই কত। স্যার শোনা গেছে স্যার, মানে দোভাষী ছিল আর কি। দুবাসী ছিল, দুবাসীটা কি? ইন্টারপ্রিটার। বারাক ওবামা, বারাক ওবামা বলছিলেন যে ওয়ার্ম কংগ্রাচুলেশন বা এরকম একটা কিছু বলছেন, যে ইউর ম্যাজেস্টি, সৌদি আরবের বাদশার নাম বলছে। কিন্তু অনুবাদক বলছেন যে মারহাবান উরাহাদান খাদেম আল হারামাইন আল শরীফাইন বাদশাহ, এরকম ঠিক আছে। কিন্তু বারাক ওবামা কিন্তু খাদেম আল শরীফাইন আল হারামাইন বলে নাই। আমার কথা বুঝছো? স্যার, জি স্যার। মানে বারাক ওবামা ইউর মেজেস্টি বলছেন, তো ইউর মেজেস্টি সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু খাদেম আল হালামাইন আল শরীফাইনের চেয়ে বড় অনুবাদ আর হয় না। তো মনে রাখবে একটা কথা, যে ওই যে উনি কি বুঝাইতে চাচ্ছেন, হ্যাঁ, অর্থাৎ এই বাক্যটা কত কঠিন কত দুর্বোধ্য, এগুলো আমার টেনশন না, এগুলো আমার চিন্তা না। এটার মধ্যে কি মেসেজটা দেওয়া হয়েছে এটা স্পষ্টভাবে উত্থাপন করাটা গুরুত্বপূর্ণ বিষয় অনুবাদের মধ্যে। তোমরা আমার মেসেজটা আমি কি বুঝাতে চাচ্ছি এটা কি তুমি বুঝছো কিনা সেটা বলো। জি স্যার, জি স্যার। আচ্ছা, আসো হ্যাঁ, এরপরে বুঝলাম। দেখি। ওটা বুঝিয়ে দিয়ে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা যে কোনো ভাবে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ মোট কথা হলো যে উনি যেটা বুঝাইতে চাচ্ছেন, যে উনি বাদশাকে সম্মানিত করে যে ইয়েটা বলছেন, বাদশাহ খাদেমুল হারামাইন আল শরীফাইন, এটা কিন্তু কে বলেন নাই বলো? বারাক ওবামা বলেন নাই। তুমি একটু মনোযোগ দিয়ে শুনো এটা। কিন্তু অনুবাদক যখন, তুমি তো আরবি বুঝো না, কিন্তু অন্তত ওকে এটা বললে বুঝতে পারবা যে ইংলিশের মধ্যে ওই শব্দটা তিনি উচ্চারণ করেন নাই। স্যার আপনি একটা কথা বলছিলেন যে মানে পুরো অনুবাদটা মানে করে যাতে মূল ভাবটা প্রকাশ পায় আর কি। তো হ্যাঁ হ্যাঁ এটার বলার পর থেকে আমরা তখন কি করতাম, মানে প্রত্যেক লাইন বাই লাইন অনুবাদ করতে যেতাম আর কি শুরু থেকে। তো দেখা যেত মানে খাপছাড়া হয়ে যেত। যখন ওই আপনি যেটা বলছেন সেটা করলে কিন্তু আসলে মানে শোনো, ওই হ্যাঁ ভয়টা হ্যাঁ, কেটে গেছে, ওইটাই কেটে গেছে। এখন মানে দেখো, মূল হ্যাঁ, ভাবটা প্রকাশ করতে। হুম। দেখো, এক কথায় পাঠক অনুবাদটি পড়া বা শোনার পরে দ্বিতীয়বার চিন্তা করা, মানে এটা ধরো, মানে দ্বিতীয়বার চিন্তা পড়তেছেন আর বুঝতেছেন, পত্রিকা পড়তেছেন আর বুঝতেছেন, এই হলো বিষয়। হ্যাঁ, মনে রাখবো পরীক্ষক সাধারণত লাইন বাই লাইন অনুবাদ পড়েন না, বরং তিনি পুরো প্যাসেজটি একসাথে পড়ে ফেলেন। তখন তার কাছে অনুবাদটি বোধগম্য, সুস্পষ্ট, প্রাঞ্জল ও সুখপাঠ্য মনে হলেই ভালো নম্বর দিয়ে থাকেন। যে এই লাইনের অর্থ এটা হইলেন, পুরোটা একবার এক টানে পড়ে ফেলেন, মনে রাখবা, এটা নিশ্চিন্তে থাকো। তো পুরোটা পইরা যদি স্যারের কাছে একটু সফট, মানে একদম হ্যাপি ফিল করেন, হ্যাঁ, স্যার যদি মনে করেন যে না চমৎকার খুব ভালো লাগছে, অনুবাদ কিন্তু একটা, বললাম তো, মসৃণ পথে হাঁটছেন মনে হয়েছে স্যারের কাছে, তখন তোমার ভালো নম্বর অবশ্যই দেবেন। আর যদি পড়তে গিয়া স্যার নিজেই ঘুরে যান, মানে কি বললো রে, তখন কিন্তু আর নাম্বার ভালো আসবে না। তাই অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে বলো। বাক্যের অর্থ বা মূলভাবের বিচ্যুতি ঘটনা এমন সহায়ক শব্দ ব্যবহার করা যেতে পারে। ওই যে ইউর মেজেস্টি, সৌদি আরবের সামনে যদি ইউর মেজেস্টি না বইলা খাদিমুল হারামাইন শরীফাইনাল বলছে, এটা সহায়ক শব্দ, কিন্তু এটা বাক্যের মূল ভাবকে নষ্ট করে নাই, তাই না? জি তারপরে, স্যার। হ্যাঁ, বলো। বাক্যের অনুবাদের সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট করে এমন অপ্রয়োজনীয় শব্দের অনুবাদ করা থেকে বিরত থাকা যেতে পারে।
দেখেন এই গতকালকে যে আমরা ওই যে ইয়ার যুদ্ধের অনুবাদটা করছিলাম, কোনটা কোনটা বলো তো একটু। আফগান ওয়ার। আফগান আফগান ওয়ার। ওইখানে কিন্তু দেখবো যে কিছু বাকওয়াস শব্দ চয়ন ছিল, ছিল না? যখনই তুমি এটার বিরুদ্ধে মাথা মাথা দিবা তখনই অনুবাদটা নষ্ট হয়ে যাবে। ওইগুলা বাদ দিয়ে চিন্তা করবা, হ্যাঁ। হুম। তারপরে প্যাসেজে একদমই হুম, প্যাসেজে একদমই অজানা শব্দ থাকলে, অর্থাৎ যেটির অর্থ অনুমান করা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছে না, সে অংশটুকু গোল দাগ দিয়ে মার্ক করে বাদ দেব এবং বাকি অংশটুকু অনুবাদ করার চেষ্টা করব। ওকে, যেটা দ্বারা মোটেও হচ্ছে না এই যে মার্ক করে বাদ দেবো, সমস্যা নেই, দেখো আসো সামনে আসো। এক্ষেত্রে মনে রাখবো, হ্যাঁ। বলো। এক্ষেত্রে মনে রাখবো, বলো। অনুবাদ করার সময় সকল শব্দের অর্থই জানা থাকতে হবে এমনটা আবশ্যক নয়, বরং কখনো কখনো আশেপাশে শব্দ এবং বাক্যের মনোভাব দেখে অজানা শব্দের অর্থ অনুমান করা যায়, যেমন বিলো দ্য আচ্ছা, বেল। যেমন আচ্ছা দেখো, এবার আসো, এই লাইনটা আগে একটু পড়ো। বাক্যটা আমি ডেলিস্ট থেকে নিয়েছিলাম। Amid the galloping prices of all essential commodities, ধরো গ্যালোপিং অর্থ জানো না, দেখো গ্যালোপিং অর্থ তোমার ধারণা নেই। The hike of gas price by 22% has come as a cruel below the belt blow to citizens, especially those belonging to the middle and lower middle income, lower middle class. প্লিজ খেয়াল, খুব মনোযোগ দিয়ে শোনো। Amid the galloping prices of all essential commodities, আচ্ছা আমি গ্যালোপিং অর্থ জানি না, এবার তুমি বলো তো বাংলাদেশে যদি বসবাস করো, তো amid the galloping prices of all essential, সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের, হ্যাঁ, নিম্ন গতির মধ্য দিয়ে, হয়েছে না আমার অর্থ? সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম কমতেছে। ঊর্ধ্বগতির মধ্য দিয়ে স্যার। ও আচ্ছা, ঊর্ধ্বগতি না নিম্নগতি? স্যার ইনক্রিজিং প্রাইস, গ্যালোপিং মিন্স ইনক্রিজিং। না, আমি তো গ্যালোপিং অর্থ জানি না, কিন্তু আমার কি স্যার এতটুকু, এখানে মনে হয় যেন প্রাইসটা হাই হচ্ছে এই টাইপের স্যার। এটা হলো বিষয়। গ্যালোপিং অর্থই জানতে হবে এটা জরুরি না, আমি কথা তোমার বুঝেছি। আচ্ছা আসো, তাহলে বললাম যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই দ্য হাইক অফ গ্যাস প্রাইস বাই 22.8%, গ্যাসের দাম 22.8%-এর বৃদ্ধি, হ্যাঁ, হ্যাজ কাম এজ এ ক্রুয়েল বিলো দ্য বেল্ট ব্লু টু সিটিজেন, স্পেশালি দোজ বিলঙ্গিং টু দ্য মিডল ইনকাম, নাগরিকদের কাছে, বিশেষত কোন নাগরিক বলতো? বিশেষত স্যার মিডল ক্লাস। মধ্য এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকদের কাছে নির্মম বিলো দা বেল ব্লু। তাহলে ক্রুয়েল বিলো দা বেল ব্লু খুব মজার সংবাদ হয়ে এসেছে। স্যার ক্রয় ক্ষমতার নিচে চলে এসেছে এরকম কিছু। বলো এটা কি হিসাবে এসেছে বলো? গলার কাটা। গলার কাটা নাকি গলার মালা? গলার কাটা। গলার কাটা স্যার। তাহলে বোঝা গেল গলার কাটা, মরার উপর খাড়ার ঘা, নিষ্ঠুর আঘাত হয়ে দেখা দিয়েছে, নিষ্ঠুর আঘাত হয়ে এসেছে, নির্মম পরিহাস হিসাবে দেখা দিয়েছে। পরিহাস করা, নির্মম ভাবে পরিহাস করা হয়েছে। তাহলে মোট কথা হইলো, আমি যদি তোমার জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ বিলো দ্য বেল ব্লো, আমি নিশ্চিত যে অনেকেই এখানে 95% হয়তো তোমার জানা থাকার কথা না, কিন্তু আমার অনুবাদ করার সময় ওই আশেপাশের বাক্যটার দিকে তাকাইলে একটা অনুমিত অর্থ কল্পনায় আসার কথা। তাহলে দেখো, সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই গ্যাসের দাম 22% বৃদ্ধি, 22.8% বৃদ্ধি নাগরিকদের কাছে, দেশের জনগণ বিশেষত মধ্য এবং নিম্ন মধ্যবিত্ত লোকদের কাছে এক নিষ্ঠুর আঘাত হিসেবে এসেছে, অথবা মরার উপর খাড়ার গা হয়ে দেখা দিয়েছে, তাই না? কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তো এই জি কথাটাই স্যার। মনে রেখো যে যদি ওই ওই আমি বলি, তুমি গেছো না এই গ্যালোপিং দেখছো আর দেখছো বেলো দা বেল ব্লু, সালাম আলাইকুম, এই বছরের পরীক্ষা আমার না, আগামী বছরের প্রস্তুতি নিয়ে এসে দেবো ইনশাল্লাহ, শেষ। এটা কিন্তু একটা মনে রাখবো কৌশল। তো
তো এখানে ওই যে দুই তিনটা কঠিন শব্দ পাইলে না আমরা অলরেডি একটু ইয়া করে ফেলি। এই জন্য পুরো প্যাসেজ পড়লে তোমার একটা অনুমান কিছুটা হলেও কাজ করবে আমার ধারণা। ওকে। স্যার, পরীক্ষার মধ্যে কি এত কিছু কাজ কিছু করে বা এত শান্ত থাকে প্র্যাকটিস, মেজাজ? প্র্যাকটিস, যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবো তত লাভ হবে। অনুবাদ তো আমরা প্র্যাকটিসও করি না। ডেইলি স্টার আমরা পড়ছি, তুমি কি বলো? ডেইলি স্টার সারা জীবন পড়ছো, কিন্তু একটা বাক্য নিয়ে এই বাক্যটার অর্থ এটা মুখে উচ্চারণ করে কারোরই বলছো? না স্যার। অনুবাদ কিন্তু আমরা বুঝি, শোনো, অনুবাদ আমরা বুঝি কিন্তু বুঝাইতে পারি না। কিন্তু মানে আমি এই বাক্যে কি বলছি এটা আমি বুঝছি, কিন্তু বুঝাইতে বলো দেখবে যে তুমি অন্তত পক্ষে একটা বাক্যে অন্তত 7 থেকে 8 বার ইয়া আর মানি বলবা। ইয়া আর মানি, ইয়ার মানে বুঝছে কিনা? জি স্যার, এই যে মুদ্রা দোষ। এখানে এই যে ইয়া, এই, হ্যাঁ মানে এই ইয়ার মানিতে অনুবাদ শেষ। ইয়ার মানি মুক্ত অনুবাদ করতে হবে, হ্যাঁ। আচ্ছা দেখো, আহ আচ্ছা, এছাড়াও সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে, একটি বড় আকৃতির বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে, একাধিক ক্ষুদ্র বাক্যকে এক বাক্যে, একটিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসকে একটিভ ভয়েসে রূপান্তর করে অনুবাদ করা মোটেও দূষণীয় নয়, এক্ষেত্রে চয়েস ইজ মাইন। আচ্ছা, তো এক কথায় বলো, অনুবাদে যেই স্ট্রাকচার দেয়া আছে এই স্ট্রাকচারে আমি অনুবাদ করতে বাধ্য, ইয়েস নাকি? নো স্যার। আমার চয়েস, আমার চয়েস, আমি যেভাবে করতে চাই, হ্যাঁ ওকে। দেখো, স্যার অনেক সময় একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকে, এগুলো কি আমরা সিম্পল সেন্টেন্স করে করে ওই একটা সেন্টেন্সকে 3-4টা সেন্টেন্সে অনুবাদ করতে পারবো? দেখো ডেইলি স্টার এই উদাহরণটা দেখো, অলদো বাংলাদেশ হ্যাজ এ হিউজ ওয়ার্ক ফোর্স, দেখো, although Bangladesh has a huge workforce that, if utilized properly, could give the economy a massive boost. It is not happening in reality because of a number of factors. The most important of them being rising unemployment. কয়, আগে বলো এখানে সেন্টেন্স কয়টা? একটা। একটা একটা স্যার। সেন্টেন্স। এইটা, এই বাক্যটা যদি তুমি বলো যে, এই বাক্যটা যদি তুমি বলো যে আমি এরকম পুরোটা একসাথে করব, ধ্বংস করে ফেলবো অনুবাদ, তো দেখো আমি অনুবাদটা কি করছি, অল দো বাংলাদেশ ইজ, অল দো ফল দো বাদ, আমি অনুবাদটা করছি দেখো এখানে, অল দো বাংলাদেশ হ্যাজ এ হিউজ ওয়ার্ক ফোর্স, বাংলাদেশের বিশাল মানব সম্পদ বা জনশক্তি রয়েছে, দাঁড়ি, দ্যাট ইফ, দ্যাটের অর্থ বাদ দিলাম, ইফ ইট ইউটিলাইজড প্রপারলি কুড গিভ, হ্যাঁ, এ মেসিভ বুস্ট, যদি এটিকে সঠিকভাবে কাজে লাগানো যায়, বুঝছো কিনা? মেসি, কুড গিভ দ্য ইকোনমি মেসিভ বুস্ট, যদি এটাকে সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে। ইট ইজ নট হ্যাপেনিং ইন রিয়েলিটি, কিন্তু আদতে তা ঘটছে না, তেমনটা দেখা যাচ্ছে না। বিকজ অফ এ নাম্বার অফ ফ্যাক্টরস, এর কারণ এর পেছনে রয়েছে কিছু প্রতিবন্ধকতা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্যাম বিং রাইজিং ইন আনএমপ্লয়মেন্ট, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রমবর্ধমান বেকারত্ব। তুমি বলবো যে আপনি কি সমস্ত বানোয়াট কথাবার্তা বলেন কোথা থেকে, চলো তোমার একটু প্রমাণ দেখাই, সাথে সাথে চলো একটু হাতে কলম একটু দেখাইতে হবে না? রেফারেন্স কি? 1 মিনিট সময় দাও। ওকে, এই নিউজটা কোথা থেকে নেয়া? দি গার্ডিয়ান। গার্ডিয়ান। গার্ডিয়ান পেপার। অনুবাদ করছে কে? এটা ইসলামাবাদের একটা প্রথম আলো। পাকিস্তান। প্রথম, প্রথম আলো। ওকে, হ্যাঁ, তো চলো প্রথম লাইনটার অনুবাদ দেখো, লেখা লাগবে না, প্রথম লাইনটা একটু ভালো করে পড়ো। হি ইজ নোন, He is known as diligent administrator
with such a great love of poetry that he often opens official meetings with recitals of Recitals. recitals of famous revolutionary Urdu poets. Revolutionary. Revolutionary Urdu poets. আচ্ছা এরপরেরটা লাইনটা পড়ো। After Shehbaz Sharif was After Shehbaz Sharif was appointed as Pakistan's 23rd Prime 23rd Minister Prime on Minister on 23rd Monday. Prime Minister on Monday, his first words to Parliament were those from a poem by Ataul Haq Osmani, a Kasmi. modern Pakistani কাশ্মীর Kasmi, a modern Pakistani poet and commentator, loftily espousing that one must set himself free from all bounds of desires. ওকে, বাক্য কয়টা এখানে? দুইটা স্যার। দুইটা স্যার। ওকে, ঠিক আছে, মনোযোগ শুনো, মনে রাখবা এটা কিন্তু আইডিয়া শেয়ারিং এর বিষয়, পড়ানোর বিষয় না। তোমরা পড়ানোর কোনো প্রয়োজন নেই, এখন হলো যে জাস্ট তোমার আইডিয়াটা ডেভেলপ করাটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, হি ইজ নোন অ্যাজ আ diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous Urdu revolutionary poets. আচ্ছা দেখো, ওকে, তো দেখো যদি বলি হি ইজ নোন এজ এ diligent administrator, আমরা অনুবাদ করলে আমরা আমাদের চিন্তা ছিল যে মনে হয় যে এক বাক্যে করতে হবে, হি ইজ নোন এজ এ diligent administrator with such a great love of poetry that he often opens official meeting with the recitals of famous revolutionary poet, Urdu revolutionary poets. দেখো তো তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, এখানে কি দিছেন? দাড়ি। কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা, তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। তিনি শাহবাজ শরীফ। আমি মনে হয় তোমাদেরকে ইনসাইট, আমি তোমার ভিতরে আমি যা বুঝাইতে চাচ্ছি এটা মনে হয় আমি প্রকাশ করতে পারতেছি। স্যার ওই যে আমরা চিন্তা করতাম যে ওই যে আমাদের অনুবাদ হলো, দেখো অনুবাদের নমুনা, তিনি একজন তিনি একজন বিখ্যাত অধ্যবসায়ী অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে পরিচিত, যিনি কবিতার প্রতি যার রয়েছে কবিতার প্রতি ভালোবাসা, এবং যিনি অফিসিয়াল মিটিং, সব মিলে এক বাক্যে তৈরি করার একটা টেন্ডেন্সি থাকতো স্পষ্ট। হি ইজ নোন এজ এর অর্থ করেনি, দেখো তিনি তিনি ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটর, তিনি অধ্যবসায়ী প্রশাসক হিসাবে পরিচিত। তিনি, এটা কি পরিচিত লেখা আছে এখানে? পরিচিত নোন শব্দের অর্থ লেখা আছে নাকি তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক? তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক। কথা বোঝো নাই? হ্যাঁ, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা, আচ্ছা মানলাম। এবার তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। দাপ্তরিক সভা না লিখে অফিসিয়াল মিটিং লিখছে, অনুবাদ কি ভুল হয়েছে? না স্যার, বাংলায় এখন অফিসিয়াল কথাটা ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, কলোকিয়াল যেটা লেখা আছে এটা তুমি চাইলে রাখতে পারো, নো প্রবলেম। এরপরে দেখো, আফটার শাহবাজ শরীফ ওয়াজ, তাহলে আফটার বাদ দিয়ে অনুবাদ করছে, শাহবাজ শরীফ ওয়াজ অ্যাপয়েন্টেড এট পাকিস্তান 23rd প্রাইম মিনিস্টার অন মানডে, হিজ ফার্স্ট word to the parliament were those from a poem Ataul Haq Kasmi, a modern Pakistani poet, commentator, and loftily espousing that one must himself. আচ্ছা দেখো অর্থটাকে দেখো,
উম, সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল আধুনিক পাকিস্তানি কবি ও ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার লাইন দাঁড়ি। লাইনটি ছিল আহ সব লালসার শৃঙ্খল ছেড়ে নিজেকে আজাদ করতেই হবে আজ। আচ্ছা, এখন আমার খেয়াল করে দেখো, এই যে আতাউল হক কাশ্মীর মডার্ন কমেন্টার লফটিলি স্পাউজিং, এই কথাটা কি অর্থ করছে কিনা বলো? তিনি গুরু গম্ভীর কণ্ঠে গেয়ে ওঠেন, মানে দৃঢ় প্রত্যয় বলেন স্যার। এটা আছে, অর্থ লিখছে এখানে? না স্যার। এবার আমরা বলো, লাইনটি ছিল এখানে, কবিতার একটা লাইন হলো, লাইনটি ছিল এখানে, কি লাইনটি ছিল ইংলিশ আছে দ্য লাইন ওয়াজ? না স্যার। তোমাদের কাছে এই শীট গুলা আমি দিয়ে দিচ্ছি, সবগুলা দেব। এটা প্রথম আলোতে, আমি আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এটা অনুযায়ী প্রথম আলোর 8 নম্বর পৃষ্ঠায়। তুমি বলবা যে আপনি এটা কোথা থেকে নিছেন। প্রথমে আমি প্রথম আলোর দেখো যে প্রত্যেকদিন প্রথম আলোতে 8 নম্বর পৃষ্ঠায় একটা ইয়া থাকে, কি থাকে বলো? মতামত মতামত শেষের দিকে। থাকে। হ্যাঁ, এই মতামতটা আমি দেখাচ্ছি, দেখো আসল কাজটা দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি কি করছি, ধরো এই প্রথমে এই পাকিস্তানের শাসক হিসেবে কেমন হবেন শাহবাজ শরীফ, এটা আমি লিখছি হান্নান এলিস প্যাটারসন এন্ড শামির বালুচ, লিখেছি দ্য গার্ডিয়ান। এটা লিখতে দেখি যে সাথে সাথে ইয়াটা চলে আসছে, কি চলে আসছে বলো? কি চলে আসছে বলো? ওই যে ইংলিশটা চলে আসছে। হ্যাঁ, তখন আমি ওই ইংলিশটা আগে পড়লাম, তারপরে কি করছি বলো? ওই হুম, এই যেমন দেখো, এই যেমন ধর আমি আগামী ক্লাসে এটা হয়তো করাইতে পারি। কোনটা? সংকটে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, তাই না? দেখি আমি কোনটা করাবো আগামী ক্লাসে। উম তারপর কয়েকটা ওই যে ওইগুলোরও তোমরা বলছিলে না যে কয়েকটা বিষয় আছে, পেনশন টেনশন ওইগুলো নিয়ে করাইতে পারি। আচ্ছা, দাঁড়াও। ভারতের নীরব উত্থান হচ্ছে যেভাবে, এটা কিসের বলো তো? যে যে চন্দ্রাভিযানে পাঠালো পরাশক্তির দেশে। আচ্ছা, পরাশক্তি দেশ হিসেবে। এইটা, এটা কি তুমি মনে করতেছো এটা কি বাংলায় লেখা ছিল? না স্যার, এটা থেকে ইংলিশ পেপার ব্রহ্মচালানি? থেকে। তো তোমার কাজ হলো এই প্রজেক্ট সিন্ডিকেট থেকে এই ইয়াটা বের করবা, কি বলতো, ব্রহ্মচালানির এই লেখাটা বের করা। ইংলিশ লেখাটা। লেখাটা বের করার পরে তুমি পড়বা, পড়ার পরে এই অনুবাদটা আর এখন দেখো না। এই যে প্রথম যে এই 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 যে প্রথম যে লাইনটা না, এটার অনুবাদ করতে দেখবা যে তোমার মোটামুটি তুমি নাই হয়ে গেছো। কিন্তু যখন এখানে পড়বা যে চীনের তীব্র অর্থনৈতিক মন্দা বিশ্বজুড়ে শঙ্কার ঘণ্টাধ্বনি বাজিয়ে দিয়েছে, তবে চীনের সেই মন্দাভাব তার পড়শি দেশ ভারতের উত্থানের ক্ষেত্রে স্বস্তি এনে দিয়েছে। তুমি এই লাইনটা পড়ে কি বাংলায় বুঝছো না, কিন্তু ইংলিশে তুমি অনুবাদ করতে গেলে দেখবা যে ইয়া আর মানি আসবে শুধু। তাহলে অনুবাদ প্র্যাকটিসের একটা উত্তম জায়গা আমি তোমাকে প্রদর্শন করছি, দেখাই দিলাম। তোমরা বলছো যে আমার অনুবাদটা হয়েছে কি হয় নাই, বা কতটুকু বেটার হয়েছে, বা কোন অংশটাতে আমি আটকা পড়ে যাচ্ছি। সেটার জন্য একটা নির্ভরযোগ্য সলিউশন হলো এই 8 নম্বর পৃষ্ঠায় প্রজেক্ট সিন্ডিকেট, এশিয়া টাইমস, আল জাজিরা বা নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে অনুদিত যে কলামটা নির্ভরযোগ্য, এখানে আন্দাজি মন করা লেখা দিতে পারে না। এটারে তোমরা সমন্বয় করবা। আমি একটা তোমার কাজ দিয়ে দিলাম, সব সময় এটা মাথায় রাখবা। কি বলছি বলো একজন? স্যার, প্রথম আলোর 8 নাম্বার পেজে যে অনুবাদটা থাকে এটা একটা নির্দিষ্ট সোর্স থেকে, যেমন ডেইলি স্টার, গার্ডিয়ান বা আরো ভালো যে ইংলিশ পেপার গুলা থাকে ওগুলা থেকে অনুদিত থাকে। তো ইংলিশ আমি পেপার না? হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ইংলিশ পেপার, হ্যাঁ ঠিক আছে। এটা আমরা কিভাবে বের করবা? হ্যাঁ, এই যে স্যার, গুগলে ওইখানে সার্চ যে দিবা। প্রথম আলোর নিচে যে ইটা দেওয়া থাকবে যে কোথা থেকে তারা নিচে সূত্র, মানে সোর্সটা, ওই সোর্স দিয়ে আমরা সার্চ করব। সার্চ করে আমরা ওখান থেকে অনুবাদ করব। এরপর হচ্ছে প্রথম আলোর অনুবাদের সাথে আমরা সামঞ্জস্য করে দেখব যে আমাদের অনুবাদটা কতটা কাছাকাছি বা কতটা বেটার। ওকে, ওকে, থ্যাংক ইউ। এই কথা, এই কাজটা করবা কারা কারা, আমার একটু ইতিবাচক হ্যাঁ ইয়েস না বলে দাও। জি আমি স্যার, বিশ্বাস করি, বলবো। কমেন্ট বক্সে স্যার লিখো।
হুম। স্যার ওটা কি স্যার এটা কি ইনশাল্লাহ। গুগলে মানে লিখলেই হবে স্যার? ওটা গুগলে লিখলে কি চলে আসবে? হ্যাঁ, তুমি লেখো না ব্রহ্মচালানি ইন্ডিয়া প্রজেক্ট সিন্ডিকেট লিখে সার্চ দাও, অনেক সময় টাকা চায় কিন্তু তুমি পুরো সিস্টেম করে বের করে ফেলতে পারবা। কয়েকজন ইয়েস লিখো, আমারে কথা দাও যে এই কাজটা রেগুলার করবা। তুমি স্যার বলবা যে আমার তো প্রথমে আন্তর্জাতিকে থাকে এইটা স্যার, যে আন্তর্জাতিক আট পেজে থাকে নম্বর দেখো তুমি 8 নম্বর পৃষ্ঠা আন্তর্জাতিক, সম্পাদকের শেষের দিকে। এই সম্পাদকীয় নিচে, এই যে সম্পাদকীয় নিচের পৃষ্ঠাটা দেখো না, এই দেখো তোমার কাছে তো আছে, বাংলাদেশের মধ্যে তুমি ইয়াটা নাও, উম, নীরবে গণতন্ত্র ধ্বংস না সুষ্ঠু নির্বাচন, এই যে দেখতে পারো, এই যে নিচে এখানে থাকে, প্রত্যেকদিন থাকে, প্রত্যেকদিন। তাহলে তুমি কাজ হলো মনে রাখবা, অসংখ্য প্র্যাকটিস করাচ্ছে, হ্যাঁ, অসংখ্য তোমার আমি প্র্যাকটিস করাবো। তুমি এরকম ধরনের 2-4টা ইয়ে করছো, নিজেরই পাল্টাই ফেলছো, দেখবা। চন্দ্র অভিযান কি শুধুই চন্দ্র জয় করলো ভারত, শশী না থারুর? স্যার, তাহলে এই এই তার এই এটা, তার অবস্থানের জানান দিল। তাহলে এটা হলো শশী থারুরের ইয়াটা। তুমি প্রজেক্ট সিন্ডিকেট থেকে ইয়াটা নাও প্রত্যেকদিন, গতকালকে। তাহলে আমি শশী থারুর লেখা আমার কাছে খুব কঠিন মনে হয়, অনুবাদ শরফুদ্দিন ভাই করে সব সময়, কিন্তু আমার কাছে খুব কঠিন মনে হয় ওনার ল্যাঙ্গুয়েজটা, আমি ইংলিশটা আর কি বললাম। আচ্ছা, তো যাই হোক, উম, একটু পর্যন্ত যে বার্তাটা আমি দিতে চাইছি সেটা তো ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপর হলো প্রাথমিক স্তরের একজন অনুবাদক হিসাবে বাক্যটি কমপ্লেক্স বা কম্পাউন্ড হলে প্রথমে বাক্যের কনজাংশন গুলোকে গোল দাগ দিয়ে মার্ক করব, তাহলে স্বতন্ত্র বাক্য পাওয়া যাবে এবং অনুবাদ করতে সহজ হবে। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে ইমিডিয়েটলি বেশ কয়েকটা ইয়ে দিয়ে দেবো, তোমার ওই যে মানে এই রিসেন্ট প্রথম আলোর গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন গুলা। ওকে, বলো, একজন প্রাথমিক স্তরের অনুবাদক হিসেবে বাক্যটিকে আচ্ছা, তাহলে বড় বাক্য হইলে আমরা কি করব বলো তো একটু, মানে আগে কোথায় দাগ দেবো? স্যার কনজাংশন গুলাতে দাগ দিব। কি সুবিধা তাইলে? স্যার তাহলে আমরা বাক্যকে ভাগ ভাগ করতে আমাদের জন্য সুবিধা হবে, ভাগ ভাগ করে হুম, অর্থগুলা হুম, বের হুম, করতে। অর্থ ওগুলো বের করতে, হ্যাঁ। ওকে, আচ্ছা, তারপরে একটি পর্যবেক্ষণটা বলো, পর্যবেক্ষণটা একটু পড়ে শোনাও। হুম, পর্যবেক্ষণটা পড়ো। স্যার স্যার স্লাইড আপনি স্ক্রিন আসতেছে না, শেয়ার করেন স্ক্রিনে নাই? আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, কি স্লাইড কি? স্ক্রিন শেয়ার করেন নাই? ও, আর স্ক্রিন শেয়ার না করে নিয়ে আমি একটা কথা বলতেছি, দাঁড়াও, হ্যাঁ, একটু দাঁড়াও, দাঁড়াও, আসছি, হ্যাঁ। নাও, এটা পর্যবেক্ষণটা একটু পড়ে শোনো, হ্যাঁ। একটি পর্যবেক্ষণ। বিসিএস রাইটেন এক্সামে ভালো নম্বর পেতে হলে কোনোভাবেই 3টি ভুল করা যাবে না, যথা স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল এরর, ওভার রাইটিং। আমরা সাধারণত 3টি স্থানে বেশি ওভার রাইটিং করি: ট্রান্সলেশন, রিট্রান্সলেশন অ্যান্ড সামারি। সরি, সরি, দাঁড়া একটু, তাহলে বলো, আমরা বিসিএস রিটেন এক্সামে ভালো নম্বর পেতে হলে কোনোভাবেই 3টা জায়গায় ভুল করবো না, তাই না বলো? স্পেলিং মিস্টেক, জি গ্রামাটিক্যাল এরর স্যার। আর ওভার রাইটিং। 3 জায়গায় বেশি ওভার রাইটিং করি, ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, সামারি। বুঝছো কিনা বিষয়টা? মনোযোগ দিয়ে শোনো। এটা আমার এগুলো পড়াইতে দিছি না, এটা তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ওভার রাইটিং এড়ানোর উপায় করো, ওভার রাইটিং এড়ানোর উপায় ট্রান্সলেশন, রিট্রান্সলেশনে সব বাক্যই। জি স্যার। ওভার রাইটিং সাধারণত। এড়ানোর উপায়: ট্রান্সলেশন, রিট্রান্সলেশনে সব বাক্য সাধারণত কঠিন থাকে না,
যে দু একটি বাক্য কঠিন থাকে বা কাটাকাটি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে, সেগুলো পরীক্ষার শুরুর প্রথম 5 মিনিটেই শনাক্ত করে ফেলবো এবং আচ্ছা, উক্ত আমারে বলো, দাঁড়াও, বাক্যগুলোর আমি অনুবাদ খাতায় এইখানে লেখা আমি শুরু করবো। এইখানে আমি যে বলছি যে কাটাকাটি হওয়ার সম্ভাবনা না লিখে আশঙ্কা লিখছি কেন বলো? সম্ভাবনায় কি সমস্যা ছিল? স্যার আশঙ্কাই হবে স্যার। কেন সম্ভাবনায় কি সমস্যা ছিল? স্যার নেগেটিভ বিষয়গুলোতে সবসময় আর কি। তার ফেল করার সম্ভাবনা আছে, এটা কি হয়েছে বাক্য? না স্যার, পসিবিলিটি সবসময় পজিটিভ বিষয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। ইতিবাচক তাহলে কাটাকাটি থাকার আশঙ্কা থাকলে, হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে হয়তো পাস করার সম্ভাবনা আছে, ওইটা আশঙ্কা হবে না। পাস করার সম্ভাবনা আছে, হ্যাঁ ওকে, ইতিবাচকে পাস করার সম্ভাবনা আছে। উক্ত বাক্যগুলো খাতালে অবশ্যই একবার রাফ করে নেব। রাফ করার সময় না পেলে মনোবাদে অনুবাদকেই চূড়ান্ত করে নেব। আমি তোমার এই স্পষ্টভাবে বলতে চাই যে অনুবাদে কি বলো, অনুবাদে অবশ্যই সকল বাক্য কঠিন থাকে না, একবারও দেখাইতে পারবে না, দুই একটা বাক্য কঠিন থাকে। আমরা কি কাজ করব বলো? স্যার প্রথম 5 মিনিটে আমরা আইডেন্টিফাই করব কোন বাক্যগুলো আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, সেগুলো আমরা রাফে করে সুন্দর করে একটা অনুবাদ দাঁড় করাবো, তারপরে হচ্ছে আমরা মেইন জায়গায় লিখবো লিখবো দুই যাতে একটা আমাদের বাক্য, কাটাকাটি মনে হওয়ার রাখবো আশঙ্কা তোমার না থাকে। পরীক্ষায় অর্ধেক নাম্বার কমাই ফেলবে ট্রান্সলেশনে, রিট্রান্সলেশনে দুই একটা বাক্যের কারণে, যেগুলো একটু কঠিন এগুলোর কাটাকাটি করে একদম পুরো তেলাস্মতি করে ফেলবা, পরে দেখবো যে আলটিমেটলি আসল সবই ভালো লিখছো, দুই একটার কারণে পুরো নষ্ট হয়ে গেছে, পুরানো অনুবাদটা নষ্ট করে ফেলছো। ওকে, ডান। প্রয়োজনে শেষ পৃষ্ঠা একটু রাফ করবা। কখনো কখনো পুরো প্যাসেজ ভালোভাবে না পেরেই অনুবাদ শুরু কখনো পুরো প্যাসেজ ভালোভাবে না পড়েই অনুবাদ শুরু করবে না, কারণ তাতে উপযুক্ত অর্থ খুঁজে পেতে সমস্যা হতে পারে। আচ্ছা, অনুবাদটা তো আমি পড়তে বলছিলাম কখন বলো? শুরুতে প্রশ্ন পাওয়ার ওই প্রশ্ন স্যার পাওয়ার সাথে প্রথম সাথে। 5 মিনিটে। হ্যাঁ হ্যাঁ, প্রথম 5 মিনিটে একবার দ্রুত করে ফেলবা। আর অনেকের কাছে লাইন বাই লাইন অনুবাদ শুরু করে ফেলছে, কিন্তু ভিতরে কি আছে জানি না, তাহলে তাতে কি সমস্যা হয়, তুমি চাহিদা অনুযায়ী অর্থের যোগান দিতে পারবা না। ওকে, এবং স্যার প্রথমে তো প্যাসেজ, স্যার প্রথমে প্যাসেজ পড়বো না, থিমেটিক কোশ্চেন এগুলো পড়বো না আবার। আরে কিরে, ভুলে গেছো তুমি নাকি ছিলাম? আচ্ছা দাঁড়াও, মনে রাখবো প্রথম 5 মিনিটে কি করণীয়, আমি আরেক মিনিট তোমার একটু শোনাই নেই। এটা কত নম্বর পৃষ্ঠায় আছে, যে দাঁড়াও মনে রেখো, হ্যাঁ স্যার এই দেখো প্রথম পাঁচ লেখা। মিনিট এসেটা আগে চোখ বুলাবো, এসেটা কোন এসেটা লিখবো স্যার ওইটা। নো নো নো, প্রথম পাঁচ এই তো টাইম মেনটেন আমি বলে দিচ্ছি তোমাদের, শেষ ক্লাসে আমি আবার বলে দেবো। প্রথম 5 মিনিটে করণীয় দেখো, এখানে লেখা আছে। প্রথমেই আমরা 7 নম্বরে চোখ বোলাবো। 7 নম্বরে দিলে প্যাসেজটা কোন বিষয় নিয়ে আসছে সেটা আমরা বুঝে গেলাম। বলো প্রথমে প্রশ্ন পেয়ে কোনটা কাজ করবো বলো? লেটার টু এডিটর দেখলেই আমি বুঝে যাবো যে কি 7 নিয়ে নম্বরে প্যাসেজ চোখ আসছে, বুলাবো। তাহলে আমি বুঝে যাবো যে জি প্যাসেজ স্যার। এটা নিয়ে আসছে। হ্যাঁ, 2 নম্বরে দ্রুততার সাথে ট্রান্সলেশন রিট্রান্সলেশন করে ফেলবো, যে শব্দটা আমি জানি না, একদমই অজানা কিন্তু জানতে হবে, এটা নিচে আন্ডারলাইন করে রাখবো। কথা বুঝছো? 3 নম্বর কাজ কি? জি স্যার। এরপর কোন রচনাটি লিখবো সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করে ফেলবো 3 নম্বরে, যে আমি এই রচনাটা লিখবো, এবং সাথে সাথে ওই রচনার যে কয়টা পয়েন্ট মনে পড়ে ওই রচনার পয়েন্ট গুলা লিখে ফেলবো। আমার কথা বুঝছো কিনা? এরপরে আরো যেহেতু জি আমরা তিন স্যার। ঘন্টা সময় পাবো, 3 ঘন্টায় আরো অনেকগুলা পয়েন্ট মনে রাখবো। রচনার যদি পয়েন্ট তোমার জানা থাকে তাহলে রচনা লিখতে সমস্যা হবে না। কি বললাম বলো, রচনার কি জানা থাকলে? পয়েন্ট জানা থাকলে রচনা লিখতে সমস্যা হবে না। আশা করি ক্লিয়ার, হ্যাঁ ওকে। হুম, তারপরে আবার আসো। হুম, শেয়ার হয়েছে নাকি? জি স্যার। হুম, ওকে। আচ্ছা, কখনো কখনো পুরো প্যাসেজটি ভালোভাবে না পড়েই অনুবাদ শুরু করব না, কারণ তাতে উপযুক্ত শব্দের অর্থ খুঁজে পেতে সমস্যা হতে পারে। আচ্ছা গেল, একটা কথা বিশেষভাবে মনে রাখবো। বলো কি এটা? কি? স্যার সাধারণের মাঝে যে প্রচলিত ভাষা, এটা আমরা যত বেশি ইউজ করব তত অনুবাদটা সাবলীল বা আকর্ষণীয় হবে। ব্যাখ্যা, ব্যাখ্যাপ্য শব্দ ব্যবহার না করে এরকম পুরো মানে আমার মানে একদম লোকালয়ে যেই শব্দটা যেভাবে বেশি প্রচলিত। আচ্ছা আচ্ছা, ওকে, ওকে।
উম, যেমন দেখো, আমি তোমার প্রজেক্ট সিন্ডিকেটের একটা অর্থ দেখাই। নরেন্দ্র মোদী রিসেন্টলি completed 8 years in office when India approaches the 17th anniversary of its independence. ইটস হবে। আচ্ছা, তাহলে বলো, নরেন্দ্র মোদী রিসেন্টলি কমপ্লিটেড 8 years in অফিস, তাহলে অর্থ বলো। নরেন্দ্র মোদী তার কার্যালয়ে, তার অফিসে আহ, কত 8 বছর কমপ্লিট করেছেন, নাকি 8 বছর পূরণ করেছেন তার অফিসে। জি স্যার। ভারত যখন স্বাধীনতার 75তম বার্ষিক উদযাপনের দ্বারপ্রান্তে, তাহলে ও ইন অফিস মিনস কি? তার স্যার ক্ষমতা। কার্যালয়ে। দেখো, প্রথম আলো অনুবাদটা যেটা করছে যে ভারত যখন স্বাধীনতার 75তম বার্ষিকী, তাহলে হোয়েন ইন্ডিয়া অ্যাপ্রোচেস, শেষের অংশটা আগে করছে, হোয়েন ইন্ডিয়া অ্যাপ্রোচেস দ্য 75th অ্যানিভার্সারি অফ ইটস ইন্ডিপেন্ডেন্স, ভারত যখন তার স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপনের দ্বারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে, এই ঠিক সেই মুহূর্তের ইংরেজি নাই। হোয়েন শব্দের অর্থ হলো যখন, আর ঠিক সেই মুহূর্তে, এই পুরাটা হোয়েন শব্দের অর্থ করছে। এই হোয়েন শব্দের অর্থ হলো যখন, তখন না বইলা বলছে যে ঠিক সেই মুহূর্তে, এর ইংলিশ নাই। নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণের 8 বছর পূরণ করেছেন। বলো, এজ এ প্রাইম মিনিস্টার ইংরেজি আছে কিনা? কথা কি বুঝতে পারতেছো তো? জি স্যার। ওকে। আচ্ছা, তোমরা কাইন্ডলি আমার একটু খাতা কলম নাও, একটু খাতা কলম নাও। নিছো? জি স্যার। 1 নম্বর বাক্য লিখো, করিম গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। অনুবাদ দেখবে যে হয়ে গেছে। অনুবাদ তুমি পারতেছো। আমি কোনো নিয়ম টিয়ম শেখাবো না আজকে, তোমার শুধু 4টা খাতায় বাক্য লিখে দিই, দেখবে যে অনুবাদ হয় কিনা। 1 নম্বর বাক্য লিখো, এটা করিম গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। ওকে, হ্যাঁ, লিখছো তো? 2 নম্বর বাক্য লিখো। এই সবাই লিখছিল, বলো তো। জি স্যার। 2 নম্বর বাক্য এটা লিখো, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। অনুবাদ জায়গায় খালি লিখো, প্রথম বাক্য দ্বিতীয় বাক্যের অনুবাদ লেখার জায়গায় খালি রাখো। করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। কোনো পদ্ধতি নেই, কোনো সিস্টেম নেই, দেখো যে তুমি অনুবাদ পারো কিনা, ওয়েট করো। কি লিখছো বলো দ্বিতীয় বাক্যটা? করিম এ Karim স্টুডেন্ট অফ, of class 5 goes to school every morning by rickshaw. এইটাও 2.1, মানে 2 নম্বর বাক্যই এটা, একই পদ্ধতিতে এটাও লিখে রাখো, দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড স এ ডেড ম্যান। এটাও লিখে রাখো একটু, দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড স আ ডেড ম্যান। কি লিখছো বলো? The boy walking in the field saw a dead man. 3 নম্বর বাক্য লিখো এটা, 3 নম্বর বাক্য, as far as I know, Karim, a student of class 5, goes to school every morning by rickshaw.
লিখছো? লিখছো কিনা? জি স্যার। দাঁড়াও। আর লাস্ট এটা লিখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড, এই বাক্যটা একটু লিখো। Was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of 26 March. কেউ লিভ নিও না, দেখো তোমার উন্নতি হয় কিনা, আগে দেখো। লেখা শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of 26 March 1971. লিখছো? এই লিখছো কিনা দুইজন বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কয়টা বাক্য লিখছো? কয়টা? চারটা। তুমি আমার আমার কথা বিশ্বাস করবে কিনা, এই চারটা না পাঁচটা? মানে পাঁচটা হলো, কিন্তু চারটা চারটা সিরিয়ালে বাক্য। করিম গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু স্কুল এভরি মর্নিং। তারপরে সাথে আরেকটা দিছি, দা বয় ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সয়েড এডমেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বরে হলো অ্যাজ ফার অ্যাজ আই নো করিম। আর 4 নম্বরে হলো জানো, এই চারটা বাক্য যদি তুমি পারো, অনুবাদের 80% তোমার নিয়ম জানা হয়ে গেছে। তুমি বিশ্বাস, আমি তোমাদের দেখাই আবার। ওকে, এই চারটা তুমি আগে নিজে নিজে লিখো, তাহলে তুমি বুঝবা যে কারণ চারটার অর্থ তোমার জানা আছে। ট্রাই টু রাইট দ্য মিনিং। সময় 2 মিনিট। কি পড়া দিলাম বলো? চারটা। কেউ লিভ নিও না, আগে দেখো যে তুমি পারো কিনা। চারটা বাক্যের অনুবাদ তুমি নিজে লিখো, তারপরে আমার কাছে বুঝতে সুবিধা হবে। কি বললাম বলো তো, একজন ইনস্ট্রাকশনটা বলো। স্যার চারটার অনুবাদ নিজে নিজে করবো হবে। এর চেয়ে সহজ বাক্য আমার জানা নাই পৃথিবীতে, কারণ এগুলোর অর্থ তোমরা জানো। জি স্যার। শুধু অর্থটা বের করো, তাহলে বুঝবা যে কেমনে অনুবাদ করতে হয়। 2 মিনিট সময়।
লেখা শেষ কিনা? হ্যাঁ বা না বইলো? ওকে, আরো 30 সেকেন্ড। ওকে, তো পড়া কিচ্ছু না, তো সব কাহিনী বাদ দাও। প্রথম বাক্যটা ছিল অনুবাদের প্রথম কথা যেটা, বলো করিম গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। প্রথমে কিসের 1 নম্বরে প্রথমে কিসের অনুবাদ করব? সাবজেক্ট। শুনো, ভার্বকে ধরে রাখবো, ভার্বের অনুবাদ লিখবো না। গভীর মনোযোগ। শুনো, অনুবাদ না মিললে আমার জানাই উপরে। করিম গোজ, প্রথমে মার্ক করে ফেললাম, করিম গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা, এই আগে মার্ক করে ফেললাম। করার পরে আমরা করিমের সাবজেক্টের অনুবাদ লিখবো, কিন্তু ভার্বের অনুবাদ লিখবো না। এরপরে বাক্যের শেষ দিক থেকে শুরুর দিকে চলে আসবো, শেষে ভার্বের অর্থ লিখে দেবো। করিম, ভার্বের অর্থ লিখলাম না, রিক্সায় করে, প্রতিদিন সকালে স্কুলে যায়। একটা প্যাটার্ন। 1 নম্বর, একটু পড়ে শোনাও। স্যার প্রত্যহ সকালে আগে দিলে কি ভেজাল হয়ে যায়? সিস্টেম, ফলো সিস্টেম। আচ্ছা, উল্টা পাল্টা করলে সমস্যা জি নাই, স্যার। সিস্টেমে করলে অনুবাদ নষ্ট হবে না। কথা বুঝছো কিনা? জি তুমি স্যার। এটা দিলা আগে, এটা দিলা পরে, তখন দেখো যে ঝামেলা করে দিতেছো। হ্যাঁ বলো, প্রথমে বাক্যের পড়ো, লাইনটা পড়ো, ব্যাখ্যাটা পড়ো। প্রথম বাক্যের সাবজেক্ট এবং ফিনিট ভার্বকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করে করবো, করব। হ্যাঁ। সাবজেক্টের অর্থ লিখবো, কিন্তু ফিনিট ভার্বের অর্থ লিখবো না। এরপর বাক্যের শেষ দিক থেকে অনুবাদ শুরু করে আহ প্রথম দিকে অগ্রসর হব। সবশেষে মূল ভার্বের অর্থ লিখে দেব। মূল ভাবের অর্থ লিখে দেবো। জি, মূল ভার, ভাব লিখছে কি? মূল মূল ভাব। ভার, আচ্ছা, না মূল ভার্বের, মূল ভাব লিখছে কি? মূল ভার্ব ভার্বের। দেয় নাই, মূল ভার্ব। জি হ্যাঁ, স্যার, আমি মূল ভার্ব বলছি। আচ্ছা, হ্যাঁ, মূল ভার্ব, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, উই ওয়েলকাম, খেয়াল করে দেখো। উই ওয়েলকাম, পরো লাইনটা পড়ো তো। উই ওয়েলকাম চিফ ওয়েলকাম জাস্টিস চিফ হাসান ফয়েজ জাস্টিস সিদ্দিকীর হাসান ফয়েজ সিদ্দিক। এপাশে দেখা যাচ্ছে সিদ্দিকীর না স্যার। স্ট্রং স্ট্রং ওয়ার্নিং এগেইনস্ট করাপশন as the urged all the racist অ্যাজ and হি আর্টস। নো, সুন্দর করে পড়ো, হ্যাঁ। as he urged all হুম, to resist and socially boycott individuals engaged in corruption and black market. প্লিজ খেয়াল করো। কয়টা বাক্য এখানে? এজ এ গোল দাগ দিয়ে দিলাম। প্রথম কাজ এটা হয়েছে কিনা আমার বলো, প্রথম কাজের গোল দাগ দেয়া কিনা কনজাংশনে? জি স্যার, conjunction marking. তাহলে উই ওয়েলকাম, দেখো, উই ওয়েলকাম চিফ জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকীজ স্ট্রং ওয়ার্নিং এগেইনস্ট করাপশন। প্রথমে কার নাম আসবে? প্রথমে কি করব? সাবজেক্ট হয়েছে। আমরা জি, ভার্বের অর্থ লিখবো না, শেষে যাব। শেষে যাব। দুর্নীতির বিরুদ্ধে হয়েছে। জি স্যার। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কঠোর সতর্কবার্তাকে স্বাগতম জানাই। জি, স্বাগত জানাই হয়েছে। জি স্যার। এবং হ্যাঁ, দাঁড়ি, এ স্টেজের অর্থ লিখো না লিখো যেটা ভালো মনে হয়। হি সাবজেক্ট হয়েছে। জি স্যার। এখন কি ভার্বের অর্থ লিখবো না শেষে যাইবা? শেষে থেকে শুরু হবে। কালোবাজারি এবং দুর্নীতি
দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কটের সামাজিকভাবে বয়কট এবং বলো টু রেসিস্ট মানে কি? প্রতিহত প্রতিহত করতে সরকারকে 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 অল মানে কি সবাইকে সরকার সবাইকে সবাইকে আর উদাত্ত আহ্বান জানিয়েছেন কি? আহ্বান করেছে। কথা বুঝতেছো না? জি স্যার। তো দেখো অনুবাদ তুমি সিস্টেমে যাইবে তাহলে তো আমি বললাম তো এই যে করিম গোস টু স্কুল তুমি আন্দাজি ভাবি যাবি করো না। আমি জানি যে তোমরা একটা সময় আসলে দেখলেই অনুবাদ করে ফেলতে পারবা, বাট এজ এ বিগিনার, একজন বিগিনার হিসেবে এইভাবে অনুবাদটা করো। এই যে আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কঠোর সতর্কবার্তাকে স্বাগত জানাই। আমি যেহেতু অর্থ দিতে চাই না এখানে, যেহেতু দিলে সুন্দর, না না দিলে সুন্দর। তিনি দাঁড়িয়ে দিয়ে তুমি বললা তিনি কালোবাজারি এবং দুর্নীতির সাথে জড়িত প্রত্যেককে সামাজিকভাবে বয়কট ও প্রতিহত করতে সবাইকে আহ্বান জানিয়েছেন। তুমি বলো এখানে কি যেহেতু যেহেতু বললে সুন্দর নাকি দাঁড়িয়ে দিয়ে আলাদা বাক্য করলে সুন্দর? তুমি বলো তোমার আলাদা বাক্য হলে সুন্দর। সহজ বিষয়। তুমি যদি বলো যে না আমি একটা কাজ করব, বিচারপতি আচ্ছা সরি, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, দেখো প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কালোবাজারি দুর্নীতির সাথে জড়িত হ্যাঁ প্রত্যেককে সামাজিকভাবে বয়কট ও প্রতিহত করতে সবাইকে আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে দিলাম, আমরা, বুঝছো কিনা, আমরা দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর সতর্কবার্তাকে স্বাগত জানাই। কোনো সমস্যা? সমঝ মে আয়েগা? আমি কি বুঝাইতে পারছি? এই বুঝছো কিনা? হ্যাঁ স্যার। জি স্যার করিম বুঝছি। ইস্ট করিম ইস্ট এবার 2 নম্বর বাক্য যেটা লিখছো, একটু ঝামেলা, একটু শুধু কাজ করছে আর কি। সাবজেক্ট আর ভার্বের মাঝখানে একটা ফ্রেজ দিছি। তাহলে আমরা অনুবাদটা করবো এই ক্ষেত্রে, এই করিম তো বলছি কিন্তু ভার্বের আগ থেকে অনুবাদটা করবো। পঞ্চম শ্রেণীর ছাত্র করিম। বলো পঞ্চম শ্রেণীর, পঞ্চম শ্রেণীর ছাত্র করিম। মানে এরপর বাকি যা আছে তাই। এবার ব্যাখ্যাটা আমার পড়ে শোনাও। সাবজেক্ট এবং সাবজেক্ট মূল ভার্বের মাঝে কোনো ওয়ার্ড ফ্রেজ বা ক্লোজ থাকলে সেটি সাধারণত সাবজেক্টের অংশ হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে সাধারণ মূল ভার্বের আগে থেকে অনুবাদ শুরু করতে হবে। বুঝছো না? এই যে পঞ্চম শ্রেণীর ছাত্র করিম, হ্যাঁ জি স্যার। ওকে। হ্যাঁ এই দেখো, দা বয় ওয়াকিং ইন দা ফিল্ড, তাহলে মাঠে হেঁটে যাওয়া বালকটি একটি মরা মানুষ দেখলো। আর আমি যদি বলি মাঠে হেঁটে যাওয়ার সময়, এই যে যাওয়ার সময় ইংরেজি কি এখানে আছে কিনা? দা বয় ইন দা টাইম অফ ওয়াকিং আছে? নাই স্যার। তাহলে আমি যে যাওয়ার সময় দিলাম, এটা কি অনুবাদ নষ্ট হইলো না আরো সুন্দর হইলো? এটা সহায়ক শব্দ সাবলীল হলো তার না। জি স্যার। তাইলে আমরা যদি যে বালকটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল সে একজন মৃত মানুষ দেখলো। ওকে। কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। হুম। এই 1 মিনিট সময় আমি এই বাক্যটা ঠিক উপরের আদলেই দেয়ার হাউসেস বিল্ড মোস্টলি, কোনো কমা টমা নাই আর কি। দেয়ার হাউসেস বিল্ড মোস্টলি অন 4 to 6 decimals of land are being turned into a miniature agricultural farms called পুষ্টিবাড়ি। অনুবাদটা বের করো, 1 মিনিট, খাতায় লিখবা না। এই বাক্যের ভার্ব হইলো, সাবজেক্ট হলো দেয়ার হাউসেস, আর ভার্ব হলো আর বিং টার্নড। অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হওয়ার কথা? তুমি অনুবাদটা মুখে মুখে বলবা। সময় 1 মিনিট। 1 মিনিট আবার বললাম। মনে রাখবা যে নিজের পরিবর্তন করার এটা বড় সুযোগ। শুধু আইডিয়াটা গ্রহণ করো, অনুবাদটা মনে মনে ঠিক করো।
স্যার বলবো? কেউ লিখছো কিনা বলো। স্যার মনে মনে ভাবছি স্যার। হুম, তাহলে অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হবে বলো। স্যার যে অফ এইখান থেকে হবে স্যার, যে স্যার অফ ল্যান্ড আর বিং তাহলে টার্নড এর আগে থেকে। আগ এই থেকে হবে। আরবিং টার্নের আগ থেকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে মোস্টলি অন 4, সর্বোচ্চ 4 থেকে 6 ডেসিমেল 6 শতক জমিতে নির্মিত তাদের বাড়িগুলো পুষ্টি বাড়ি নামে, বুঝছো কিনা, ক্ষুদ্র কৃষি খামারে পরিণত হচ্ছে। তাহলে সর্বোচ্চ 4 থেকে 6 শতক জমিতে নির্মিত তাদের বাড়িগুলো পুষ্টি বাড়ি নামে ক্ষুদ্র কৃষি খামারে পরিণত হচ্ছে। অনুবাদ যদি না এই করতে পারো বাক্য দুই এগুলো। জাতি করা যেত না স্যার? হ্যাঁ, 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 আবার বলো, আনমিউট করে বলো। হ্যাঁ, ওকে, হ্যাঁ। এরপর অ্যাজ ফার অ্যাজ আই নো করিম এ স্টুডেন্ট অফ, আর এই 3 নম্বর কথা হইলো সাবজেক্টের পূর্বে, এই লাইনটা পড়ো, ব্যাখ্যাটা পড়ো, তবে সাবজেক্টের পূর্বে বলো, আনমিউট করে তবে একজন বলো। সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লজ থাকলে সেটিকে প্রথমে অনুবাদ করে ফেললেই সুবিধা হবে। হ্যাঁ, তাহলে তিন অ্যাজ ফার অ্যাজ ধরনের আই নো, ওয়ার্ড। শেষ। অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা আমরা শুরুতে, আমার জানা মতে, আমি যত দূর জানি, তাই না, এটা শুরুতে আনলে ভালো না? জি স্যার। ওকে। আর এই অ্যাজ ফার অ্যাজ আই নো বাক্যের শুরুতে, মাঝে, যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? ওকে। তো এখন পড়ো, আফটার 5 months অফ সাফারিং, আফটার 5 months অফ সাফারিং এন্ড ডিস্ট্রাকশন, দেখো, আফটার 5 months অফ সাফারিং এন্ড ডিস্ট্রাকশন আন্ডার আনরিলেন্টিং অ্যাটাকস বাই রাশিয়ান এয়ারক্রাফট, দ্য সিরিয়ান পিপল হ্যাভ এট লাস্ট রিসিভ সাম গুড নিউজ। এই বাক্যটার অর্থ মুখে মুখে মনে মনে বলো, সময় 1 মিনিট। এই বাক্যটার সাবজেক্ট কে বলো তো? দ্য সিরিয়ান পিপল, হ্যাভ রিসিভড হলো ভার্ব। অনুবাদটা আমরা কোনটাকে আগে, সাবজেক্টের অনুবাদ করব নাকি সাবজেক্টের আগে কমা দ্বারা যুক্ত অংশটা অনুবাদ করব? স্যার সাবজেক্টের আগে কমা দ্বারা যুক্ত অংশটা। ওকে, অনুবাদ করো। এটাও শেষ থেকে শুরুর দিকে অনুবাদ করবা, এই যে করো, 1 মিনিট সময়। মুখে মুখে দাঁড় করাও, মুখে মুখে স্পষ্টভাবে বলার সক্ষমতা অর্জন করো, বাক্যটা কিভাবে বলা যায়। আনরিলেন্টিং মানে বিরামহীন।
একজন সাহস করে বলো। স্যার স্যার বলবো? বলো। স্যার রাশিয়ার যুদ্ধ বিমানের কঠোর আক্রমণ, ধ্বংস এবং ভোগান্তির 5 মাস পরে সিরিয়ার মানুষজন কিছু ভালো সংবাদ পেয়েছে। অবশ্যই কিছু ভালো সংবাদ, বলো আরেকজন। জি স্যার। রাশিয়ার এয়ারক্রাফট অনবরত আক্রমণের ফলে সৃষ্ট দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞের 5 মাস পর সিরিয়ার মানুষ অবশেষে কিছু ভালো ফাইন, সংবাদ পেল। থ্যাংক ইউ, দুজনে ভালো হয়েছে। তারপর আরেকজন, ছেলেদের মধ্যে কেউ আছে নাকি ক্লাসে? স্যার 5 মাস দুর্ভোগ এবং ধ্বংসের পরে রাশিয়ান এয়ারক্রাফট কেন দ্বারা 5 মাসে তুমি কেন, ওয়াই 5 মাস দিয়ে শুরু করছো কেন, সেটা আমার প্রশ্ন। যখনই এই উল্টাপাল্টা কাজ করবা তখন দেখবা যে অনুবাদের চক্কর বকর অনুবাদ হবে। হ্যাঁ, মানে আমি বললাম যে সাবজেক্টের পূর্বে অংশটা আমরা এই সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত থাকলে সেটাকে আমরা আগে করে ফেলবো, এটা ওদের শেষ থেকেই হবে। তাহলে রুশ বিমান বাহিনীর বিরামহীন অবিরাম আক্রমণে ধ্বংস ও দুর্ভোগের, ওই যে ইয়া বলছিল যে ফলে সৃষ্ট দুর্ভোগ, ধ্বংস ও দুর্ভোগের 5 মাস পর সিরিয়ার জনগণ অবশেষে কিছু সুসংবাদ পেল। কেন কঠিন করতেছে অনুবাদ? কথা বুঝো নাই? সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটা আমরা আগে অনুবাদ করে ফেললে হবে। স্যার সাবজেক্টের উপরে কমা দ্বারা যেটা ওটাও কি মানে শেষ লাস্টের শেষ থেকে থেকে। যাইতে থাকবো? অনুবাদ মানে শেষ থেকে শুরুতে, অন্য কোনো কথা নেই। অনুবাদের সহজ সিক্রেট হলো শেষ থেকে শুরুতে। হ্যাঁ, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। বুঝছো তো বিষয়টা? রুশ বিমান বাহিনীর বিরামহীন আক্রমণে ধ্বংস ও দুর্ভোগের 5 মাস পর সিরিয়ার জনগণ অবশ্যই কিছু সুসংবাদ পেল। উম, আমি এটাতে এটাতে আমার এটা বলো, এটা অনুবাদ করতে হবে। এবার এটা অনুবাদ করতে পারলে বুঝবো যে তুমি মানে তোমার হাত পাকছে। রিপোর্টেডলি, রিপোর্টেড মানে মানে হলো পত্রিকার তথ্য মতে। হ্যাঁ, রিপোর্টেডলি কমা women from around 11,000 families with limited resources are involved in this kind of farming. এই বাক্যের সাবজেক্ট কে? উইমেন। ম্যান। তাহলে এটা দেখি, অনুবাদটা করো তো দেখি। সাবজেক্টের পূর্বে কমা দ্বারা অংশটা এটা করে ফেলবা, এরপরে ভার্ব আছে। এটা কোন নিয়মে হবে জানো কিনা? অ্যাজ ফার অ্যাজ আই নো, করিম নাকি এই স্টুডেন্ট অফ জি ক্লাস স্যার। 5। 1 মিনিট সময়, 1 মিনিট সময়, খাতায় লিখো বা অনুবাদটা করো, আর নইলে বুঝবা না যে কোথায় গলতটা রয়ে গেছে। স্যার বলবো? স্যার বলবো? স্যার বলবো? জি স্যার। লিখছো?
ওকে জি স্যার, স্যার। জি স্যার। জি স্যার। বলো কি লিখছো? প্রতিবেদন মতে হ্যাঁ, সীমিত সম্পদের প্রায় 11,000 পরিবারের মেয়েরা এই ধরনের কৃষিকাজের সাথে জড়িত হয়েছে। আরেকজন বলো। স্যার সীমিত সম্পদের নো, রিপোর্টেডলি অর্থ অধিকার কে বলবে? রিপোর্টেডলি অর্থ কে স্যার বলবে? স্যার পত্রিকা মতে প্রতিবেদন অনুসারে সীমিত সম্পদ তথ্য নিয়ে মাধ্যমের প্রতিবেদন 11 অনুসারে, হ্যাঁ হাজার বেশি মহিলা এই ধরনের কৃষিকাজে জড়িত। ফাইন। স্যার তাহলে তো প্রতিবেদন হ্যাঁ অনুসারে সীমিত সম্পদের অধিকারী প্রায় 11,000 পরিবারের নারীরা এই ধরনের কৃষিকাজে অন্তর্ভুক্ত হয়েছে। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা এমনই লিখছে, আমি বিশ্বাস করি। তথ্য মতে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই সীমিত সম্পদের 11,000 পরিবারের নারীরা, তাই না, এই ধরনের চাষাবাদে জড়িত আছেন, সম্পৃক্ত। আমি কি বুঝতে পারছি তো নাকি? জি স্যার। তুমি যদি বলো যে এরপরে যে এত ক্লাস করান কেন অনুবাদের, এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র শিখাইছি, এগুলারই শুধু প্রয়োগ করা ছাড়া আর কোনো কাজ নাই। এই নতুন কোনো নিয়ম আমি জানিও না, আমি পড়াইতে রাজি না, সরি। আর এরপরে বলবো যে এরপরে যেটা মিলে না সেটা মিলে দিতে হবে। কিন্তু ওর বাচ্চাদেরকে যদি তোমরা কেউ ইনসাফ বুঝো, ইনসাফ, তাহলে তোমার উচিত হইলো 6 to 10 এর মধ্যে, 6 to 12। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রুহামা দাঁড়াও, এটা বন্ধ করো নি তো, ওইটা বন্ধ করো আগে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি বন্ধ করছি, দাঁড়াও তুমি থাকো। হ্যাঁ, 6 to 12 কি করবে বলো? তোমার স্যার বাচ্চা কাচ্চা আছে কিনা কেউ 6 থেকে 12 এর মধ্যে পড়ে, এমন কোনো আছে কারো এলাকার অংশ? ওরকম বাচ্চা থাকলে বিসিএস এর বয়স থাকবে না স্যার। এই তোমার তোমার থাকতে হবে কি জন্য, মানে আত্মীয় স্বজন এলাকাবাসী নাই, সব নিজের দখল করতে চায়। ওই থাকলে ওর কি করবা? ওরে পড়াই। আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওরে দাঁড়া, একটা মিনিট, রুহামা একটা গন্ডগোল লাগাই ফেলছে, একটা মিনিট সময় দাও। হাসান ভাই, দাঁড়াও, হ্যাঁ 30 সেকেন্ড। আচ্ছা তাহলে কি বললাম তোমারে? তাহলে আমরা তোমার লাস্ট কথাটা কি বলছিলাম বলো তো? লাস্ট কথাটা কি স্যার ছিল? যদি ছোট কোনো ভাই বোন থাকে তাদেরকে তাদের, হচ্ছে আমরা এটা হ্যাঁ শিখাবো। হ্যাঁ, মানে এই তোমার বিশেষত যারা কি বলো 6 to, কোন ক্লাসে বলো, 10।6 to 12। হুম, ঠিক আছে। আচ্ছা তারপরে কি, এবার হলো কি ওকে, তাহলে দেখবা যে ওই পুরাটাই এই সিস্টেমই। আর আমাদের দেশের যে বাংলাদেশি, যে আমাদের দেশে বাংলাদেশের যারা বাচ্চারা পড়ে না, ওরা বোঝে না অর্থটা যে কিভাবে করবে। একার সবচেয়ে সিক্রেট সিস্টেমে 3টা 4টা বাক্য লেখা শিখাই দাও, দেখো যে অনুবাদ পারে কিনা। নতুন কোনো নিয়ম শেখার লাগবে না 6 to 10 এর জন্য, 100% ওইটা মিলবে। আচ্ছা তারপরে আসো, আর লাস্টেরটা হলো কি, এবার ধরো উপরে নিয়মটা মিলে নাই, এখন কি করবা বলো? উপরে নিয়ম না মিললে কি করবা? স্যার শেষ থেকে শুরুর দিকে দেবো। সরাসরি শেষ থেকে শুরুর দিকে গেলেই হবে, তাই না? ওকে, যদি শেষ থেকে শুরুর দিকে যাও, তাহলে তুমি আমার ওই যে নবম দশম এটা তো আছেই, দেখো মেনি ইকোনমিস্ট এন্ড ডেভেলপমেন্ট বিলিভ দ্যাট ইট ইজ নট পসিবল টু অ্যাচিভ ডিজায়ার্ড সাকসেস বাই এ 3 year প্ল্যান বিকজ অফ ইনস্টিটিউশনাল উইকনেস এন্ড এক্সট্রিম পভার্টি রেট ইন এ কান্ট্রি। এই যে দেখো, শেষ থেকে শুরুর দিকে চলে যাও। একটি দেশে উচ্চ দারিদ্র্য এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকার কারণে 3 বছর মেয়াদী পরিকল্পনার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। ঝামেলা শেষ। ওই যে বাক্যটা লিখছিলাম বঙ্গবন্ধুর, হ্যাঁ এই লাইনটার অর্থটা বলো, এই লাইনটা বলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাইনটা উনিশশো পড়ো আগে। একাত্তর সালের 26শে মার্চের প্রথম প্রহরে হুম, স্বাধীনতার ঘোষণার সাথে সাথেই স্বাধীনতা ঘোষণার সাথে সাথেই পাকিস্তানি আর্মি কর্তৃক গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা আরেকজন বলো।
তার স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণার পর তৎক্ষণাৎ ভাবে ওই পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়েছিল পুরাটা শেষ বলো, থেকে। পুরা লাইনটা সুন্দর করে বলো। হ্যাঁ, আচ্ছা, স্যার 1971 বঙ্গবন্ধু শেখ সালে মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চের প্রথম পরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ঠিক পরবর্তী মুহূর্তেই পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হন। তাহলে দেখো দেখো অর্থ মিলে কিনা। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী, ভার্বের অর্থ লিখবো না আর রয়ে গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করেন। তুমি চাইলে অ্যাক্টিভ অর্থ লিখতে পারো, প্যাসিভ অর্থ লিখতে পারো। আমি আশা করি বুঝাইতে পারছি মনে হয়। কথা কি ক্লিয়ার? জি স্যার, আপনি কিভাবে করেছেন স্যার? ওকে। আর যদি এরপরে বলবা যে না এটা তো মিলে না, এরপরে আছে আরেকটা এক্ষেত্রে। আচ্ছা, এবার নোট 3 কোনো নিয়মে মিলে নাই। এই বলে নাই, বলো এবার। এবার সমস্যা কি? কোনো নিয়মে মিলে নাই, বাক্যের আগা মাথায় কিচ্ছু বোঝো না, যেমন তখন 34 নম্বর বিসিএস। তখন পুরো নিজের প্যাসেজটা ভালোভাবে পড়বা, নিজের মতো করে একটা লিখে দিয়ে আসবা। শুড দ্য সফট স্প্রিং ব্রিথ অফ কাইন্ডলি অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ম দ্য কারেন্ট চিলি অ্যাটমসফিয়ার ফ্লাওয়ার্স, বুঝো না? এই স্ট্রাকচার গবেষণা না না কইরা তুমি মোটামুটি একটা কল্পনা প্রসূত অনুবাদ ওই শব্দগুলা ইয়া কইরা, ধরো শীতের সমীরণ, পাখিদের কুহু কুহু ডাক, এরকম ধরনের কিছু হৃদয় নিংড়ানোর শব্দ চয়নের মাধ্যমে তোমার আবেগের যে অনুভূতিটা প্রকাশ করে দিবা এই ধরনের অনুবাদের ক্ষেত্রে। আচ্ছা, কথা আছে উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করার পরেও অনুবাদ করার পরে যদি অনুবাদের স্যার সাবলীলতা ও প্রাঞ্জলতার স্যার ঘাটতি মনে হয়। হ্যাঁ, বিসিএসে দেখলাম স্যার এই ধরনের অনুবাদগুলো একটু মানে বেশি আসে আর কি, অসম্ভব, মানে যেটা একবারে আসছে সত্যি 36 আসলে না, আন্দাজি বলো না, 36-এ আসছে, বুঝছো? এরপর বাকিটা 40 সহজ। একটা ছিল অফল এমএক্স। একটা দুইবার আসছে, হ্যাঁ দুইবার আসছে। আর বাকিগুলো স্বাভাবিক অনুবাদ আসতেছে, ব্লু ইকোনমি নিয়ে আসতেছে, সংস্কৃতি নিয়ে আসতেছে, মুক্তিযুদ্ধ নিয়ে আসতেছে। হাবিজাবি অনুবাদ কমে দিছে অপেক্ষাকৃত। হ্যাঁ, এখন দেখো পুরো অনুবাদটা করার পরে যদি মনে হয় যে আমার কোনো জায়গায় ঘাটতি আছে, তখন তুমি কি করবা? কিছু শব্দ আগ পিছ বা ইয়ে করে পড়বা। এখানে একটু কথা আছে। উম পড়ো পড়ো, এই লাইনটা পড়ো, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ কথা, বলো এই লাইনটা পড়ো। পুরো প্যাসেজের অনুবাদ। পুরো প্যাসেজের অনুবাদের লেখা শেষ হয়ে গেলে অনুবাদটি নিউজ প্রেজেন্টারের মতো করে মনে মনে পড়ব। কোথাও খাপছাড়া মনে হলে প্রয়োজনীয় লিঙ্কাজ বা সংযোজক ব্যবহার করে অনুবাদটিকে মুখ্যপাঠ করে তুলব। টুকু পাঠ্য করে তুলবো, ঠিক আছে? এই কারণেই অনুবাদ করার সময় কি করবো বলো? লাইনে স্পেস বেশি করে রাখ। আচ্ছা, তাহলে আবার শোনো, আমরা যে ভুল কাজটা করি তোমরা এই ভুলটা করবা না। এই ভুলটা কি করি? অনুবাদটা লেখা আর পড়ি না। বলো, আমরা কমন মিস্টেকটা কি? অনুবাদ লেখার পরে আর পড়ি না। একেবারে মহাপণ্ডিত জাহাজ অনুবাদের মিয়া, বড় বড় কবি সাহিত্যিকরা যখন লিখেন তখন দেখবো যে প্রচুর পরিমাণে পরে আবার রিভাইজ করেন। আসছি, কথা বলছো কিনা? তাহলে তুমি দ্বিতীয়বার পড়তে গেলে কি সুবিধাটা বলো তো? দেখবো যে এইখানে মিলে নাই। আর এই মিলানোর জন্য আমি কি জায়গায় রাখতে বলছি বলো? স্যার এক লাইন গ্যাপ রাখতে ওই বলছেন যে না? গ্যাপ, জানো ওই চিহ্ন দিয়া, তীর চিহ্ন দিয়ে তুমি উপরে লিখে দিতে পারো বা একটু সংযোজন বিয়োজন করে নিতে পারো। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। হুম। এই যেমন ধরো একটা অনুবাদ, তোমার আমি বলি কয়েকটা অনুবাদ। এই ধরো, দ্য সলিটারি সায়েন্টিস্ট making important discoveries by himself has in many instances been replaced by a cooperative scientific team। বাক্যটা একটু সময় দিলাম, তাড়াহুড়া করি না। এই বাক্যটা লিখো, এটার মধ্যে অনেক কিছু আছে। দ্য সলিটারি সায়েন্টিস্ট মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ, এই বাক্যটা লিখে অনুবাদ করে দেখবে যে তোমার ভেতরে একটা আলো জ্বলে উঠবে। আমি যখন সমাধানটা করব, সময় আমি 2-3 মিনিট দিতে চাই, তুমি বাক্যটা পরে লিখো, আগে অর্থটা দাঁড় করাও। দ্য সলিটারি সায়েন্টিস্ট মেকিং ইম্পর্টেন্ট, এই বাক্যের সাবজেক্ট কে? The solitary scientist. ভার্ব কে? হ্যাজ হ্যাজ বিন রিপ্লেসড। হ্যাঁ, তাহলে আমরা সাবজেক্টের মাঝখানে আছে মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ বাই হিমসেলফ।
ওকে, আচ্ছা তাহলে দ্য সলিটারি সায়েন্টিস্ট মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ বাই হিমসেলফ হ্যাজ ইন মেনি ইনস্ট্যান্সেস বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। ওকে, আচ্ছা তাহলে অনুবাদটা করো, সময় 1 মিনিট দিলাম, 1 মিনিট। স্যার ও বলবো? সরি, হ্যাঁ বলো। স্যার নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কার করা একক বিজ্ঞানী প্রায় সময় আহ, প্রায় সময় একটি সহযোগী সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। হয়েছেন, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। দেখো, নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী, মেকিং মানে হু মেক্স, এটা বুঝছো কিনা বলো? কারণ এই যে মেকিং এর পূর্বে সায়েন্টিস্ট আছে, তো মানে সায়েন্টিস্ট মেকিং মানে হলো দ্য সলিটারি সায়েন্টিস্ট মেকিং, মেকিং মানে হলো হু মেক্স, যিনি তৈরি করেন, বুঝছো? কমপ্লেক্স করলে হু মেক্স করবো আমরা, তাই না? দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড, বলো দা বয় হু ওয়াক্স ইন দ্য ফিল্ড, নাকি হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এরকম না? জি স্যার। তো আচ্ছা, তাহলে নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী নিঃসঙ্গ বিজ্ঞানী, একক বিজ্ঞানী। ওকে, একটু পর্যন্ত। স্যার তারপরে স্বতন্ত্র বিজ্ঞানী। হ্যাঁ, স্বতন্ত্র বিজ্ঞানী, স্বতন্ত্র, জি হ্যাঁ স্যার। দিলাম। আচ্ছা, কি একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা অনেক ক্ষেত্রেই প্রতিস্থাপিত হয়েছেন, সর্বশেষে ভার্বের অর্থ করলাম। আচ্ছা মানলাম, এখন কথা শুনো আমার। তাহলে বাক্যটা কি? নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী একক বিজ্ঞানী একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা অনেক ক্ষেত্রে প্রতিস্থাপিত হয়েছেন, কিন্তু তারপরেও আমার কাছে মনে হইতেছে ভালো লাগে না। স্যার এটা আমার কেমন জানি লাগতেছে, বুঝতে পারতেছি না আমি। অনুবাদে সাবলীলতার ঘাটতি আছে, তাই না? তাই না? তাই না? তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার কাছে তাই মনে হচ্ছে। এবার আমারে বলো, এই বাক্যের মূল কথাটা মনে রাখবো, একটা সিক্রেট শিখাই তোমারে। ওই হাবি জাবি লতা পাতা বাদ দিয়ে আমারে বলো, এই বাক্যের সাবজেক্ট কে? সায়েন্টিস্ট, সলিটারি সায়েন্টিস্ট। ভার্ব কে? হ্যাজ বিন স্যার রিপ্লেসড হ্যাজ বিন রিপ্লেসড বাই কাদের দ্বারা? বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। তাহলে কোঅপারেটিভ সায়েন্টিস্ট। এই লাইনটা কি তুমি বুঝছো? দ্য সলিটারি সায়েন্টিস্ট হ্যাজ বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম, এটা কি বুঝছো কিনা? জি স্যার। এবার আমারে স্যার বলো, এটাকে অ্যাক্টিভ করে ফেলি। এত এত কিছু না, বলো হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট, এটা বুঝছো কিনা? জি স্যার। হাডুডু, তাহলে অর্থ কি? হাডুডু ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটা একটা অর্থ। অথবা হাডুডুর স্থান দখল করে নিয়েছে ক্রিকেট, কোনটা তোমার ভালো লাগে? স্যার হাডুডু দ্বিতীয়টা। ও ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। প্রতিস্থাপিত হয়েছে এটা সুন্দর, নাকি হাডুডুর স্থান দখল করে নিয়েছে স্থান ক্রিকেট? দখল করেছে। সুন্দর, এটা স্পষ্ট। দখল করে নিছি ওটা স্যার। তাহলে এটা হলো এক নিঃসঙ্গ বিজ্ঞানী, একক বিজ্ঞানী, সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা প্রতিস্থাপিত হয়েছেন।
এটা যদি বাদ দিয়ে বলো, এটা যদি অ্যাক্টিভ করে বলো সহজ ভাষায়, যে একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর স্থান দখল করে নিয়েছেন। ক্লিয়ার না? স্যার অনেক চমৎকার। স্যার এবার রাখো রাখো, শেষ হয় নাই। নিজে নিজে আবিষ্কারকারী একক বিজ্ঞানী। এখন বলো একজন একক বিজ্ঞানীর নাম বলো তো। যেমন লাইট আবিষ্কার করছিল কে? বাল্ব। আলভা এডিসন। এডিসন। আমরা কি টমাস আলভা এডিসনের নাম নেই, নাকি ফিলিপস এর ট্রান্সটেকের নাম নেই? স্যার টমাস আলভা ফিলিপস এডিসনের নাম নেই। টমাস, ফিলিপস তুমি কি বলো টমাস আলভা এডিসনের বাতি নিয়ে আসো, নাকি ফিলিপস এর লাইট? ফিলিপস এর লাইট। ফিলিপস স্যার। ফিলিপস। মোবাইল ফোন কি আবিষ্কার করছেন কে? কুপার। মার্টিন মার্টিন কুপার। তুমি কুপার। কি বলো যে ভাই দোকানে যে বলো ভাই আমার একটা মার্টিন কুপারের মোবাইল ফোন দেন, বলছো নাকি স্যামসাং এর কথা বলো, অ্যাপলের কথা বলো? কথা বলছো কিনা? আমরা স্যামসাং আর এগুলো পরিষ্কার কথা। তাহলে তাহলে এই বাক্যের অর্থ হলো টমাস আলভা এডিসন হ্যাজ বিন রিপ্লেসড বাই ফিলিপস। এই হলো হিসাব। কথা বুঝো নাই? টমাস আলভা এডিসন সলিটারি সায়েন্টিস্ট হ্যাজ বিন ইন মেনি ইনস্টেন্সেস, অনেক দৃষ্টান্তে, হ্যাঁ, হ্যাজ বিন রিপ্লেসড বাই ফিলিপস, বাই ট্রান্সটেক। তাহলে আমি অনুবাদটা তার করাইছি, দেখো। হ্যাঁ, এই যে দেখো, এমন অনেক দৃষ্টান্ত রেখা রয়েছে। নোট 6 পুরো বাক্যটা পড়ার পরে আবার আমি আমার মতো করে অনুবাদ সাবলীল করতেছি। যেখানে দেখা যায়, এই যেখানে দেখা যায় ইংরেজি না, এটা সহায়ক শব্দ, আমি তোমার দেখাইছি বৈধ। একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর কৃতিত্ব দখল করে নিয়েছেন। কি বুঝো নাই? সিক্রেটটা পড়ো, সিক্রেটটা একটু পড়ো। উপরিউক্ত উদাহরণটির মতো কোনো বাক্যে লতা পাতা আগাছা বেশি থাকলে, আবার বলো। উপরিউক্ত উদাহরণটির মতো উপরিউক্ত কোনো বাক্যে লতাপাতা আগাছা বেশি থাকবে, সেগুলো এগুলো মনে 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 বাদ বাদ দিয়ে দিয়ে মূল বাক্যটিকে প্রথম শনাক্ত করার চেষ্টা করব, তাহলে মূল তাৎক্ষণিকভাবে মূল মূল বাক্যটা কি? পয়েন্টটি মূল ধরে ফেলতে বাক্যটা কি? পারবো। সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে মূল বাক্যটা ছিল দ্য সলিটারি সায়েন্টিস্ট হ্যাজ বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট। টমাস আলভা এডিসন হ্যাজ বিন, মার্টিন কুপার হ্যাজ বিন রিপ্লেসড বাই স্যামসাং। এই তাহলে এটা হলো বিষয়। হ্যাঁ, ওকে, আমি কি তোমার বুঝতে পারছি? তো এই হলো অনুবাদ। তোমরা একটা 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 কথা বললে, আমার কথা রাখলে আমি খুব খুশি হবো। যারা দশম ব্যাচে বিশেষত আছে বা নবম ব্যাচে থাকতে পারো, কথা বলে রাখবা কিনা? রাখবো স্যার। তুমি লিখতে পারো আর না পারো, ট্রান্সলেশনের শীটে, এই শীটটা হৃদয় দিয়া পড়বা, বুঝা বুঝা। লেখার সময় যদি তোমার না হয়, হৃদয় দিয়া মিলিয়ে মিলিয়ে পড়বা। আমি যেই সিস্টেমে বুঝাইছি এইভাবে কাইন্ডলি একটু পড়বা কিনা আমারে বলো। শুধু পড়বা, এটাই ইনশাআল্লাহ হোক। স্যার। জি পরিবর্তন ইনশাআল্লাহ স্যার, চেষ্টা করবো স্যার, ইনশাআল্লাহ পড়বো স্যার। পরিবর্তন আসবে, শিওর থাকো। আগামী ক্লাসে নতুন প্র্যাকটিস করাবো, আমি এগুলো করাবো না, নতুন। আমার নতুন দিকে যাইতে দাও। হ্যাঁ, আর যেই লেকচার শিট গুলো আছে, প্র্যাকটিস শিট গুলো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুধু তুমি স্যার এইটা এই শীটটা একটু ভালো করে পড়ো। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা ছিল স্যার। স্যার ওই যে ভোকাবুলারি এনরিচটা কিভাবে করবো স্যার? ওই স্যারের লতিফ বইটা স্যারের শুধু পড়লে হবে স্যার? ওই বইটা শুধু পড়বো? ওইটাই আপাতত পড়ো, আমার আর সময় নেই। কারণ এই কঠিন সময় আর ভোকাবুলারি গুলো তো স্যার পারা যায় না, মানে এই জন্য বলতেছি মানে। দরকার নেই। আমিও পারি না, অনেকেই পারে না। না পাইলেও আচ্ছা অর্থ বের করতে হবে। আর এই মুহূর্তে আমি তোমার যত কথাই বলি, আমি তোমার গণিতে সময় দিতে বলি, বাংলাদেশ অ্যাফেয়ার্সে সময় দিতে বলি। স্যারের যে ভোকাবুলারির যে চ্যাপ্টার কয়েকটা আছে প্রথম দিকে, ওইগুলো ছাড়া আর না পারলে কি করবা? ফিসাবিলিল্লাহ, আমি কি এখন ডিকশনারি মুখস্থ করে পারবো? আমার তো আরো পড়া আছে, হ্যাঁ। বুঝছো না? আর স্যার পিলির জন্য হয়ে যাবে স্যারের বইটা? স্যার পিলির জন্য ওই অনেক বেটার, অনেক বেটার। এই বাছাইকৃত শব্দ তো, ইনশাল্লাহ ভালো হবে। স্যার তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ এই কথা স্যার রইলো। একটা প্রশ্ন স্যার। স্যার একটু স্যার 2 মিনিট স্যার। স্যার মানে আমি হচ্ছে হসপিটালে ছিলাম তো, মানে 20% গ্যাপ পড়ে গেছে। এখন স্যার পুরোটা একটা মনে হচ্ছে নতুন করে শুরু করতেছি এখন। রেকর্ডিং সম্ভব নতুন একদম জিরো থেকে শুরু করো। প্রত্যেকটা একদিন একদিন করে টাইম নাও। প্রত্যেকটা রিট্রান্সলেশন পারতেছি, ট্রান্সলেশন আমি মনে হয় পারবো। কোথায় কোথায় গ্যাপ আছে, হ্যাঁ, রেকর্ডিং গুলো আমি দিয়ে দিতে বলবো না জুনবইয়ের এখন। হ্যাঁ, আচ্ছা, আমি সেখানে মেসেজ দিয়ে দিতেছি। হ্যাঁ, ওকে। স্যার 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 অনুবাদ আমি প্র্যাকটিসটা যে করবো স্যার, অনুবাদ প্র্যাকটিসটা যে করবো স্যার, যে আপনি স্যার বলে দিয়েছেন স্যার প্রজেক্ট সিন্ডিকেট থেকে দেখে দেখে প্রতিদিন কি যদি একটা প্র্যাকটিস করি তাহলে কি ওখান থেকে করবো স্যার? আগামী ক্লাসে আমি তোমারে দেখাইতেছি, আগামী ক্লাসে আমি দেখাইতেছি। তোমার এত কষ্ট করা লাগবে না এখন, ঠিক আছে? তুমি যে পড়া দিচ্ছি এটাই করো, যেটা স্যার দিচ্ছি এটাই করো। আমি আপনাকে ফোন দিছিলাম, আপনাকে কখন একটু পাওয়া যাবে? আপনার সাথে একটু কথা বলতাম। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে রেখে টেক্সট করে রাখো, তাহলে সামনে চলে আসবে। আর নইলে পিছনে চলে যায়, তাহলে দেখতে পারি না। হ্যাঁ, ওকে স্যার।
ঠিক আছে না আমি ইনশাল্লাহ। আপনি কখন ফ্রি থাকবেন বললে আমি তখন ফোন দিও দিতাম স্যার। মানে এই কখন যে ফ্রি থাকি দিও। স্যার একটু সামনের ক্লাসে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে বলে, ফ্রি হ্যান্ড রাইটিং এটা একটু স্যার খুব কাঁচা স্যার, পারতেছি না ঠিক স্যার, আছে মানে ইনশাল্লাহ হয় পাইবা না স্যার। পাইবা পাইবা, দুইটাই একসাথে মিলাবো কেন ক্লাসে, শুধু প্র্যাকটিস চলবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার গত ক্লাসে আসসালামু পড়ে আলাইকুম। দিয়েছিল ফুডের ব্যবহার। ওকে। হ্যাঁ 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 ও তাও সালাম আগামী ক্লাস জিজ্ঞেস করো, আজকে আর স্যার দাও, আজকে তারা আছে অফিসে। হ্যাঁ জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে। সালাম।